Hello and welcome to Shupu's Bag of Stories. So this is the Thailand series day 2. বহু দিন পর আবার ফিরে আসছি থাইল্যান্ড সিরিজ নিয়ে। তো ডে 1 অলরেডি আপলোডেড আছে চ্যানেলে, যদি আপনারা না দেখে থাকেন প্লিজ গো অ্যান্ড ওয়াচ। তো ডে 2 শুরু হয়েছিল এরকমই একটা রাজকীয় ব্রেকফাস্ট দিয়ে। ডে 2 এর সকালবেলায় যেহেতু আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, সকাল আমরা রেডি হয়ে পৌঁছে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। আর তারপর আমাদের সকাল বেরোনোও ছিল, তো সেটাও একটা কারণ ছিল আমাদের তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে যাওয়ার। আর স্পেশালি ব্রেকফাস্টটা এরকম পুলের ধারে বসে এরকম একটা জায়গায়, আর এত অপশনস, এত সুন্দরভাবে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, এটা জাস্ট মানে একটা উপরি পাওনা ছিল। আর এটা প্রত্যেক দিনেরই, এমন নয় যে জাস্ট ক্রাবিতেই আমরা করেছিলাম, এটা কিন্তু ফুকেটেও সেম জিনিস ছিল। তবে আমার পার্সোনালি ক্রাবিটটা বেশি বেটার লেগেছিল। তবে এটা একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল। আমরা অনেকক্ষণ ধরে টাইম নিয়ে ব্রেকফাস্ট করেছিলাম এবং প্রচুর অপশন আমরা সমস্তটাই এক্সপ্লোর করেছিলাম। আর তারপর শেষে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি সেদিন আমাদের প্ল্যান ছিল 4 আইল্যান্ড ঘোরার, এবং 4 আইল্যান্ডের মধ্যে অ্যাকচুয়ালি আমার সব কটার নাম মনে নেই, মানে ওখানকার দেশের যেহেতু নামগুলো একটু অন্যরকম। আমার সেকেন্ড আইল্যান্ডটা মনে আছে, যেটা চিকেন আইল্যান্ড ছিল, এবং লাস্ট যে আইল্যান্ডটা মানে 4th আইল্যান্ডটার নাম ছিল পোদা আইল্যান্ড। বাকি ফার্স্ট এবং থার্ড আইল্যান্ডটার নাম এই মুহূর্তে তো আমার মনে নেই, বাট স্টিল সেই সমস্ত ভিডিও আমি এখানে দেখাবো। তো আমরা পৌঁছে গিয়েছিলাম যেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে সেই জায়গাটায়। আর সেখানে বেশ এইরকম সাজানো গোজানো অ্যাকোয়ারিয়াম আর বেশ কিছু গাছপালা সবটুকুই ছিল। তো ওখানে পৌঁছে আমরা বেশ খানিকক্ষণ ওয়েট করেছিলাম, এবং ওখানে আরও প্রচুর সমস্ত মানুষজন এসে পৌঁছেছিলেন অন্যান্য গ্রুপের, এবং সকলকে ওনারা 2টো টিমে ভাগ করে দিয়েছিলেন, পিঙ্ক টিম এবং ব্লু টিম। তো তাদেরকে রং অনুযায়ী ওনারা স্টিকারও দিয়ে দিয়েছিলেন হাতে। এবং আমাদের যিনি গাইড ছিলেন তিনি ছিলেন এই আফফান বলে একজন, এই যাকে দেখা যাচ্ছে, এবং উনি আমাদেরকে পুরোটা ব্রিফ করছিলেন যে কিভাবে কোন আইল্যান্ডের পরে আমরা কোন আইল্যান্ডে যাব, বা কোথায় কোন জিনিসটা করা উচিত নয়, বা কোন জিনিসটা কোথায় করা যাবে, সমস্তটাই উনি এক্সপ্লেন করে দিচ্ছিলেন খুব ভালোভাবে। এবং খুব অল্প বয়সী খুব মজার লোক ছিল আফফান, আমাদের খুব ভালো লেগেছিল। তো আমরা ছিলাম পিঙ্ক টিমে, আর ওখানে খানিকটা ব্রেকফাস্টের ব্যবস্থাও ছিল, অনেকে কফি বা রুয়াবজা চাইলে খেতে পারতো। তো আমরা খেয়েও ছিলাম, এবং তারপর ওদেরই গাড়িতে করে পৌঁছে গিয়েছিলাম সেই জায়গায় যেখান থেকে আমাদের অ্যাকচুয়াল যাত্রা শুরু হবে। এবং ফাইনালি যাত্রা শুরুও হয়ে গিয়েছিল। প্রথম দিকে যদিও আমার কিন্তু একটু সি সিকনেস টাইপ হচ্ছিল, একটু গা গোলানো মতো বা মাথা ঘোরা মতো, বাট ওটা ধীরে ধীরে সময়ের সাথে সাথে দেখলাম শরীরও অ্যাডজাস্ট করে নিল এবং আর প্রবলেম হচ্ছিল না। কিন্তু যখনই এটা জলের মধ্যে গিয়ে থামছিল এবং কিছুটা দুলছিল, তখন ওই প্রবলেমটা আবার হয়তো একটু হচ্ছিল, বাট সেটাকে ইগনোর করাই যায়, কারণ এত সুন্দর ভিউ ছিল যে সেটা দেখে মনটা সেই দিকেই চলে যাচ্ছিল। তো আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন ফার্স্ট আইল্যান্ডে। তো সেই জায়গাটাও অভূতপূর্ব ছিল পুরো জায়গাটা। আমরা বইতে যে পড়েছিলাম স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট, সেই জিনিসগুলো চোখের সামনে যখন দেখতে পাচ্ছিলাম, সেটা একটা আলাদা রকম অনুভূতি। এবং তারপর যখন অ্যাকচুয়াল জায়গাটা গিয়ে এই মাউন্টগুলো দেখছিলাম, আর অদ্ভুত জলরাশি, অদ্ভুত সুন্দর জলরাশি, এবং জলের যে কালার, সেই জিনিসটা অসাধারণ, মানে আমার ভীষণ ভালো লাগছিল। এবং পুরো জায়গাটাই অসাধারণ, মানে সমুদ্রের মাঝে যে ওই রকম উঁচু উঁচু পাহাড়, যেটাকে ওরা মাউন্ট বলছিল, এটা অভূতপূর্ব ছিল। এবং আরও একটা লক্ষ্য করার বিষয় আমরা দেখেছিলাম যে অনেকে ওখানে রক ক্লাইম্বিং করছে, এবং ওই ব্যবস্থায় দেখলাম ছেলে মেয়ে অনেকেই করছে, এবং প্রচুর উঁচু জায়গাতে করছে। আমার তো দেখেই ভয় লাগছিল, বাট বেশ ভালোও লাগছিল যে প্রচুর অ্যাডভেঞ্চার প্রিয় লোকজন ওখানে রয়েছেন। তো আমাদেরকে প্রত্যেকটা আইল্যান্ডেই একটা টাইম বেঁধে দেওয়া হচ্ছিল, যেহেতু সবাইকে তো সব সময় মানে কন্ট্যাক্টে রাখা সম্ভব নয়। তো ওনারা বলে দিচ্ছিলেন যে এই টাইমের মধ্যে বোটে ফিরে আসতে। তো আমরা সেই অনুযায়ী ওখানে চারপাশটা ঘুরে দেখে আবার বোটের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিলাম। যখন আমরা পৌঁছেছিলাম তখন কিন্তু এই জায়গাটায় জল ছিল না, বাট ফিরে আসার সময় দেখলাম কিন্তু পুরো জায়গাটাতে প্রায় হাঁটু পর্যন্ত জল।
তো আবার বোটে করে আমরা পাড়ি দিয়েছিলাম সেকেন্ড আইল্যান্ডের উদ্দেশ্যে এবং ধীরে ধীরে পৌঁছে গিয়েছিলাম এই যে সেই চিকেন আইল্যান্ড। দেখতে পুরোপুরি চিকেনের মতো, মানে এই অ্যাঙ্গেলটা থেকে একদম চিকেনের মতোই দেখতে লাগছিল। আর এই জায়গাটাতে অ্যাকচুয়ালি স্নরকেলিংয়ের ব্যবস্থাও ছিল, যারা করতে চাইবে তারা করতেই পারতো। লাইফ জ্যাকেট এবং স্নরকেলিংয়ের সমস্ত জিনিসপত্র ওনারাই প্রোভাইড করছিলেন। তো অবশ্যই আমার হাজব্যান্ড তো নেমে পড়েছিলেন, আর উনি হচ্ছেন মানে আমি ওয়াটার বেবি বললে ভুল করব না, কারণ যেখানেই জলে নামা যেত, স্নরকেলিং করা যেত প্রত্যেকটা দিনই মানে আমি যখন ভিডিও ক্লিপসগুলো দেখাবো আপনারা দেখতেও পাবেন, প্রত্যেকটা দিন প্রত্যেকটা জায়গায় গিয়ে জলে ঝাঁপ দিয়ে দিয়েছিল। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের থার্ড আইল্যান্ডে। এটা ছিল ওই থার্ড আইল্যান্ডটা, এবং এই জায়গাটাও অসাধারণ ছিল। এই যে ব্রিজটা ছিল না ব্লু কালারের, এটা এত দুল ছিল যে আমার ভীষণ ভয় লাগছিল, বাট স্টিল গিয়ে পৌঁছেছিলাম। এবং এখানেও স্নান করার ব্যবস্থা ছিল, আর এখানেও আমার হাজব্যান্ড স্নান করেছিল। আর তারপর আমরা সর্বশেষ আইল্যান্ডে পৌঁছাই, যেটা ছিল পোদা আইল্যান্ড, এবং সেখানেই আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল। এবং লাঞ্চে ওদের লোকাল ডিশ টাইপেরই ছিল, চিকেন ছিল, বাট সেটা ওদের অনুযায়ী রান্নাবান্না ছিল। আমি সেদিন খুব একটা ভালোভাবে খেতে পারিনি, কারণ তার আগের দিনের ওই স্মুদি, যারা আমার ডে 1-এর গল্প দেখেছে তারা জানে, সেই স্মুদির কারণেই আমার তখনও তার আফটার এফেক্ট চলছিল। বাট জায়গাটা এত অপূর্ব ছিল যে সত্যি জায়গাটা দেখে মন ভালো হয়ে যাচ্ছিল। এবং এই আইল্যান্ডেই কিন্তু কাহনা প্যার হের শুটিং খানিকটা হয়েছিল, এবং আরও একটা আইল্যান্ডে হয়েছিল, সেটা কোন আইল্যান্ড আমি ভুলে গেছি, বাট এই আইল্যান্ডে হয়েছিল ওনারা যেটা বললেন। তো ভীষণ সুন্দর এই আইল্যান্ডটাই আই থিঙ্ক আমার সবথেকে বেস্ট লেগেছিল এই 4টের মধ্যে। আর যেহেতু এখান থেকে আর কোথাও আমাদের যাওয়ার ছিল না, তাই আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করছিলাম। এবং চারদিকটায় সবুজে ভরা গাছপালা, তার মধ্যে দিয়ে হাঁটতেও অসাধারণ একটা অনুভূতি হচ্ছিল। এবং আমরা খুব সুন্দরভাবে হেঁটে বেড়াচ্ছিলাম, এবং আইল্যান্ডের একদম শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু হেঁটে হেঁটে আমরা পৌঁছে গিয়েছিলাম। সেই জায়গাটাও দেখাবো, অসাধারণ দেখতে ছিল। এই যে একদম শেষ প্রান্তটায় আমরা পৌঁছেছিলাম, আর এই যে সামনের মাউন্টটা দেখা যাচ্ছে, এটাও অভূতপূর্ব দেখতে লাগছিল এই জায়গা থেকে। আর জলের রং, যেটা নিয়ে তো না বললেই নয়, অসাধারণ ছিল। মানে নীল এবং সবুজের যে এত রকম ভ্যারাইটি হতে পারে জলের কালারের, সেটা জাস্ট ওখানে না গেলে আমি বুঝতে পারতাম না। আর সব থেকে সুন্দর বোধহয় লাগছিল এই সামনের অংশটুকু, যেখান থেকে ওই যে নীল যে ব্রিজটা মতো দেখা যাচ্ছে, অসাধারণ দেখতে লাগছিল। এবার ছিল হোটেলে ফেরার পালা। আমরা আবার বোটে উঠে পড়েছিলাম, এবং শেষে ওরা ফ্রুটস দিচ্ছিল, আর ওখানকার ফ্রুটস সিরিয়াসলি এত অপূর্ব ছিল। আর এরপর হোটেলে পৌঁছেই আমরা আবার পুলে ঝাঁপ দিয়ে দিয়েছিলাম, এবং গিয়ে মোটামুটি জিনিসপত্র, ব্যাগপত্র সমস্ত কিছু রুমে রেখে রেডি হয়ে চলে এসেছিলাম। আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখা যাচ্ছে না, এরা কিন্তু টুইন্স ছিল, আমাদেরই হোটেলে একদম গ্রাউন্ড ফ্লোরে থাকতো। ওদের সাথে আলাপ হয়েছিল, ভীষণ সুন্দর। আর দেখলাম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এই সুন্দর হাতে এইরকম বেলুনের মতো জিনিসটা পরে জলে লাফাচ্ছে, এবং ওরা ডুবছেও না, বেশ সুন্দর লাগছিল। তো বিকেলে আবার রেডি হয়ে আমরা বেরোবো বলে তার আগে চা বানিয়ে নিচ্ছিলাম। চা খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছিলাম বাইরে। তো আগের দিন আমরা ফায়ার শো দেখেছিলাম, এবং সেই ফায়ার শোটাই বৃষ্টির কারণে পুরোটা দেখা হয়নি। তো আমাদের এই সেকেন্ড দিন ইচ্ছে ছিল যে পুরোটা দেখব, তো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর যাওয়ার পথে এই সুন্দর কোকো হোস্টেলটা পড়ছিল, এবং রাস্তাঘাট পুরোটাই আলোয় সেজে উঠেছিল। একটু সন্ধে সন্ধে হয়ে এসেছিল, পুরো আকাশটা নীল হয়ে গিয়েছিল, এবং চারপাশটা আলোয় আলোময়, অসাধারণ লাগছিল। খানিকটা মন খারাপও হচ্ছিল যেহেতু সেদিন আমাদের ক্রাবিদের লাস্ট ডে ছিল, বাট স্টিল। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম সেই অসাধারণ ফায়ার শোর কাছে, এবং খানিকক্ষণ মুগ্ধ হয়ে দেখছিলাম ওই ফায়ার শো।
ফাইনালি ফায়ার শো দেখা শেষ করে আমরা পৌঁছে গিয়েছিলাম সামনেরই যে সমস্ত দোকানগুলো ছিল সেইখানেরই একটাতে। আর আমি ব্যাগ দেখছিলাম, এই সানফ্লাওয়ার ব্যাগগুলো। এই ব্যাগটার কিন্তু একটা গল্প আছে। অ্যাকচুয়ালি কিছুদিন আগে যখন আমরা কলকাতায় ছিলাম তখন আমরা মোগ্যাম্বোতে খেতে গিয়েছিলাম এবং সেখানে একটি মেয়ের কাছে আমি এই সানফ্লাওয়ার ব্যাগটি দেখি এবং তাকে জিজ্ঞাসাও করি যে কোথা থেকে সে নিয়েছে, কারণ সানফ্লাওয়ার আমার ভীষণ পছন্দের। তো ব্যাগটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো সে তখন আমায় জানিয়েছিল যে থাইল্যান্ডের ফিফি মার্কেট থেকে সে নিয়েছিল। আমি ভাবতেও পারিনি তখন যে আমি সত্যি থাইল্যান্ডে গিয়ে ওখানের ক্রাবি থেকে এইরকমই সেম ব্যাগ আমি নিতে পারবো। মানে এটা তো কোথাও একটা ভগবানের কিছু তো কানেকশন রয়েছে, যে মানে এটা আমার মনের ভীষণ ইচ্ছে ছিল, যে আমার খুব ভালো লেগেছিল ব্যাগটা, বাট এটা যে আমি পাবো সেটা আমি কল্পনাই করিনি তখন। আর তারপর আমরা এই সুন্দর শপগুলোতে ঘুরছিলাম, ওখানে যে শোপিসের শপগুলো ছিল খানিকটা কেনাকাটা করছিলাম গিফট পারপাসে। তারপর ওখানে সুন্দর রাস্তাগুলোয় খানিকক্ষণ ঘুরে বেড়াচ্ছিলাম। এই যে একজন খুব সুন্দর মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল সেটা শুনছিলাম। তারপর ওখানে চারদিকে এত সুন্দর লাইট দিয়ে সাজানো রাস্তাঘাট, এমনিই দোকানগুলো দেখতে ভালো লাগছিল। আর হাঁটতে হাঁটতে এই সমস্ত শপের পাশ দিয়ে গিয়ে আমরা একটা জায়গায় পৌঁছেছিলাম। জায়গাটা অসাধারণ, আমি দেখাচ্ছি এখানে। এই তার আগে এই সমস্ত দোকানগুলো আমরা পেরিয়ে পেরিয়ে যাচ্ছিলাম। অনেক ব্যাগ ছিল, কিন্তু আমি অন্যান্য কোনো দোকানে ওই সানফ্লাওয়ার ব্যাগটা দেখলাম না। ওই একটি দোকানে আমি পেয়েছিলাম, তো সেখান থেকেই নিয়েছি। অনেক শপ ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিসও ছিল, কিন্তু কি হচ্ছিল যখনই আমরা কিছু কিনতে যাচ্ছিলাম না, আমরা সবসময় মাথার মধ্যে একটা ক্যালকুলেশন করছিলাম। অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, ওদের যে থাইল্যান্ডের ভাট সেটা আমাদের এখানকার টাকার 3 গুণ। তো আমরা যেখানে এখানের যেটা 100 টাকা, ওখানে সেটা 300 টাকা। তো সবসময় মাথার মধ্যে একটা ওই ক্যালকুলেশন চলছিল, ফলে আমরা খুব বেশি কিছুও কিনিনি, বাট ওই আর কি টুকটাক যেটুকু না কিনলে নয়, বা যেটা খুব প্রিয় খুব পছন্দ হচ্ছিল সেই জিনিসগুলোই কিনছিলাম। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই জায়গায়, যে জায়গাটা আমরা অনেক দূর থেকে লক্ষ্য করে করে আসছিলাম। ভীষণ সুন্দর একটা গাছ, একটা নয় বেশ কতকগুলো গাছ এত সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল। এই সেই জায়গা, অসাধারণ লাগছিল। আর পুরো জায়গাটা এত হাওয়া দিচ্ছিল, আর সামনের দোকানগুলো এত সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল। ওই জায়গাটা জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল, আমার ভীষণ ভালো লাগছিল। মানে ইচ্ছেই হচ্ছিল না সেদিন আর হোটেলে ফেরার, মনে হচ্ছিল ওই জায়গাটাতেই থেকে যাই। না এত সুন্দর। আর ইয়েলো লাইটস আমার এমনিই ফেভারিট, আর পুরো জায়গাটাতে ওই রকম গাছগুলো সাজানো ছিল। তো অসাধারণ একটা ভাইব আসছিল এই জায়গাটা থেকে। এবার ছিল ফেরার পালা। আমরা আবার ওই ব্যাগ দোকানটার সামনে দিয়ে ফিরছিলাম। তখনও বেশ অনেকগুলো কাস্টমার দেখলাম ব্যাগ দোকানটার সামনে রয়েছে, আর ওই দোকানটাতে না বেশ ইউনিক ইউনিক ব্যাগ ছিল। তো ফিরছিলাম আবার ওই রাস্তা দিয়ে সমস্ত সবগুলো দেখতে দেখতে। এবং আর একটা যেটা জিনিস সেটা হলো ওখানকার কাঠগোলাপ। রাস্তায় প্রচুর কাঠগোলাপের বড় বড় গাছ ছিল, এবং আমি প্রত্যেক দিন একটা করে কাঠগোলাপ তুলে নিয়ে ওই চুলে গুজে নিতাম, যেটা আমার স্বভাব। এখানেও করি, ওটা ওখানে গিয়েও করছিলাম। অনেকেই করছিল দেখলাম, বেশ ভালো লাগছিল। আর এটা হলো ডুরিয়ান, ওখানকার জাতীয় ফল, মানে অনেকটা আমাদের এখানকার কাঁঠালের ভাই বলা চলে। আর এটা কিন্তু ওখানকার হোটেলগুলোতে নিয়ে যাওয়া অ্যালাউ নয়, মানে এত গন্ধ যেটা কাঁঠালেরও হয়। তো সেই জিনিসটা আমরা দেখছিলাম, যদিও কিনিনি আমরা, বাট মানে ওটা দেখলাম আর কি ওখানে। আর আবার সেই কোকো হোস্টেলের পাশ দিয়ে আমরা হোটেলের দিকে ফিরছিলাম। তো মোটামুটি এইরকমই ছিল আমাদের ডে 2 ইন ক্রাবি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।